সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়েস্টারডিস ফোন কলের একটি বিশেষ এপিসোডে। আমরা জানি যে খুব সম্প্রতি 24শে জুন 2024 আমাদের বাংলাদেশের গর্ব, উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা ম্যাডাম তার সঙ্গীত জীবনের 60 ইয়ার্স পূর্ণ করেছেন। এরপরে বাংলাদেশে খুবই টালমাটাল সময় গেল, আমরা আসলে অনেক কিছুই ওইভাবে উদযাপন করতে পারিনি আমাদের দিক থেকে। তো ইয়েস্টারডিস ফোন কল এই উপলক্ষে এবং 17ই নভেম্বর রুনা ম্যাডামের জন্মদিন, এই উপলক্ষে আমরা একটি বিশেষ পর্ব এবং বিশেষ আলোচনা শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে আছেন তানি লায়লা, সঙ্গীত শিল্পী এবং রুনা লায়লার মেয়ে। আপু কেমন আছেন? এন্ড থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন করার জন্য। না, আসসালামু আলাইকুম। নো প্রবলেম, আমার ইটস মাই প্লেজার। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আশা করি ভালো আছো। আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি আমাদের রুনা লায়লা। আমার কাছে রুনা লায়লা যেমন, আপনার কাছে রুনা লায়লা যেমন, একই সাথে তিনি বাংলাদেশের মায়ার সিংহাসন। বাংলাদেশের গানকে বিভিন্ন ধরনের, সেটা গ্রামীণ, শহরে, আধুনিক, পুরনো, প্রাচীন এবং বিভিন্ন জেনারেশনের ইমোশনকে, বিভিন্ন কালচারাল ব্যাকগ্রাউন্ডের ইমোশনকে, শুধু বাংলাদেশ কেন, উপমহাদেশের সমস্ত সংস্কৃতি, আমি বলতে পারি পাঞ্জাবি, সিন্ধি, হিন্দি, হুম। উর্দু, সমস্ত ভাষায় তিনি গেয়েছেন, সমস্ত সংস্কৃতিকে তিনি মায়ার সাথে ধারণ করেছেন এবং তিনি যে জায়গায় এখন পৌঁছেছেন, আমাদের গানের রানী। আমি তাকে নিয়ে একটি বড় ফিকশন লিখছি, এইটা এই উপলক্ষে সবাইকে জানিয়ে রাখি। এবং ফিকশনটির নামও মায়া সিংহাসন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি গাজী মাজহার আনোয়ার, তার লেখা একটি গান রুনা ম্যাডাম গেয়েছিলেন 80-এর দশকে, সেইখান থেকেই এই শব্দবন্ধটি নেওয়া এবং বইয়ের শিরোনাম হিসেবে আমি সিলেক্ট করেছি। তো আমি সবার আগে আপনাকে যেই বিষয়ে একটু প্রশ্ন করতে চাই, আপনি খেয়াল করেছেন কিনা, ম্যাম তো সবসময় যখন স্টেজে উঠেন সবসময় বলেন আই এম প্রাউড দ্যাট আই এম বাংলাদেশি, বা বাংলাদেশি অফকোর্স। ফ্ল্যাগ হাতে নিয়ে তিনি সারা পৃথিবী ভ্রমণ করেছেন, সারা পৃথিবীতে সুরের জাদু ছড়িয়েছেন। হুম। এবং উনি একসময় বলতেন যে আই এম প্রাউড টু বি বাংলাদেশি, বাট এট দ্য সেম টাইম আমি একই সাথে একমাত্র শিল্পী বোধ হয় যিনি তিনটি দেশেই সমান তালে গান গেয়েছেন, যেটা আসলে আমাদের বাংলাদেশের জন্য প্রচন্ড গর্বের বিষয়। এই যে রুনা লায়লার বিশ্বজয়, রুনা লায়লার কণ্ঠের বিশ্বজয়, সেটার পিছনে আমি যতদূর জানি তার পরিবারের অবদান অনেকখানি। আজকের পর্বটি তাই আমরা উৎসর্গ করতে চাই তার সম্মানিত পিতামাতাকে, প্রয়াত আমিনা লায়লা এবং প্রয়াত সৈয়দ ইমদাদ আলীকে। আমরা জানি আমিনা লায়লা অনেকগুলো গানও লিখেছেন রুনা ম্যাডামের জন্য, এবং তার মধ্যে খুব জনপ্রিয় একটি, যেটি শিল্পী ছবিতে ব্যবহৃত হয়েছিল, কে জানে কত দূরে সুখের ঠিকানা, প্রতিদিন দেখা হয় তোমার আমার, তবুও রয়েছি মোরা অচেনা। এই গানটি আমার এত ছোটবেলায় শোনা, কিন্তু আমি মনে হয় একটা লাইনও কোনোদিন ভুলে যাইনি, এত সুন্দর কথা। তো রুনা লায়লা আসলে আপনি আপনার কাছ থেকে দেখা হুম। রুনা লায়লা তাদের মেয়ে হিসেবে কেমন ছিলেন, এটা আমাদের একটা খুবই ইনোসেন্ট কিউরিওসিটি বলতে পারেন। মেয়ে হিসাবে আই উড সে যে প্রবাবলি ছোটবেলায় একটু নটি ছিল হয়তোবা, তাদের কথা অনুযায়ী। বাট অলসো খুব ডিসিপ্লিনডও ছিল। আমি আমার নানা নানির সম্বন্ধে এটা বলতে চাই। আমার নানা, আনফর্চুনেটলি, আমি যখন অনেক ছোট ছিলাম তখন উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। কিন্তু আমার নানার যত স্টোরি শুনেছি আমি, আর তারও যে রিফ্লেকশনটা দেখি আমাদের পরিবারের সব ছেলেদের মধ্যে, আমার মামা বা আমার খালাতো ভাই, আমার নিজের ছেলেরাও, যে সে খুব সিম্পল মানুষ ছিলেন, খুব অনেস্ট মানুষ ছিলেন, আর খুবই আদর করে তার মেয়েকে, তার মেয়েদেরকে, ছেলেকে সে খুবই ভালোবাসতেন। তার চাহিদা খুব কম ছিল। আর নানি ছিলেন একটু ডিসিপ্লিনড আর একটু স্ট্রিক্ট। সো আই থিংক বাবা মার এই ব্যালেন্সটা খুবই পারফেক্ট ছিল, যে একজন একটু স্ট্রিক্ট ছিলেন আর একজন একটু নরমের দিকে ছিলেন। কিন্তু এই দুটা জিনিসই আই থিংক একটা মানুষের লাইফে, একটা বাচ্চার লাইফে খুবই ইম্পর্ট্যান্ট। তো আম, আরেকটা জিনিস যে ওই টাইমে যখন মা তো খুব অল্প বয়সে স্টার্ট করেছে গান গাওয়া, তো তখন যেটা হয় যে গান নাচ এই জিনিসটা আই থিংক সোসাইটিতে অতটা অ্যাকসেপ্টেবলও ছিল না। একটা সার্টেন এক্সটেন্টে এটা যে একটা স্টিগমা ছিল যে ভালো ঘরের ছেলে মেয়েরা এসব করে না, নাচ গান, গান বাজনা এগুলা
মানে অন্য অন্য ক্যারিয়ারের দিকে আর কি, বিজনেস করো বা এটা করো। কিন্তু আমাদের ব্লাড লাইনে হয়তো বা আছেও এটা। নানি তো খুবই ট্যালেন্টেড ছিলেন, সে নিজেও গানও করেছেন, গান লিখেছে, কবিতা লিখেছে, গানও গেয়েছে, খুব শখিন ছিলেন। আর আমার নান্নু গান শুনতেও খুব ভালোবাসতেন। তো এই জিনিসটা নিয়ে তারা কোনোদিন কোনো বাধা দেয়নি, যে তোমার একটা ট্যালেন্ট আছে। এই 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 জিনিসটা আমি বলবো যে প্রত্যেকটা জেনারেশন, ইভেন এখন 2024-এ এসে খুবই ইম্পর্টেন্ট, যে ছেলে মেয়েদের যদি একটা গুণ থাকে, একটা ট্যালেন্ট থাকে, সেটাকে আপনার আহ যতটা সম্ভব এটাকে আপনার এনকারেজমেন্ট দেওয়া উচিত। আর এই যে যেটা হয় যে না, তোমাকে বড় হয়ে ডাক্তারই হতে হবে, ইঞ্জিনিয়ারই হতে হবে, আই থিংক এখন এই টাইমটাতে এসে আহ যেটা আপনার মন চায়, যেটাতে আপনি প্যাশনেট, যে জিনিসটা নিয়ে, এই এই ইম্পর্টেন্সটা দেওয়া খুবই জরুরি একটা বাচ্চার লাইফে ডেভেলপমেন্টের জন্য, ডেফিনেটলি। আর আমি খুবই আহ, মানে অবাক যে ওই টাইমে 50-60s এর কথা, তখন নানা নানিদের এরকম চিন্তা ছিল। তো হয়তোবা তখন যদি গান করতে দিত না, তাহলে এখন কি হতো, একটা হোয়াট ইফ থেকে থেকে যায় সব সময়। আমাদের বাংলাদেশের যে কত বড় ক্ষতি হইতো, আমরা যে কত কিছু থেকে বঞ্চিত হইতাম, এটা এটা বলার কোনো অপেক্ষা রাখে না। হ্যাঁ। এবং আপনি বলছিলেন যে আপনাদের ফ্যামিলিতে গানের চর্চা, আমি জানি আঞ্জুমান আরা বেগম তিনি গান করতেন। আহ, আমিনা জি। লায়লা, সম্মানিত আমিনা লায়লা, উনি তো রেডিওতে গান করতেন এবং আম, জি। অনেক অনেক সিনসিয়ার ছিলেন গানের ব্যাপারে। এবং জি। আপনাদের আপনি গান করতেন। তো আপনাদের ফ্যামিলিতে আরেকজন খুব গুরুত্বপূর্ণ সিঙ্গার ছিলেন, যাকে আমরা খুবই অল্প সময়ে হারিয়েছি, সম্মানিত দিনা লায়লা। জি। এবং তার অনেকগুলো ডুয়েটও রয়েছে রুনা লায়লার সাথে, এবং সেই ডুয়েট গুলো অসাধারণ, এক একটা ভাষায়, পাশতু, পাঞ্জাবি, সিন্ধি, বাংলা। হুম। এবং একই সাথে কত জানরার গান, আমার মনে আছে একটা অ্যালবাম দুইজন একসাথে বের করেছিলেন মনে হয়, একদম সিক্সটিজ এর আহ, যখন উনি হ্যাঁ। ক্যারিয়ার শুরু করেন। এই দুই বোনের যে কাজ, তাদের যুগলবন্দি, আহ সেটা তো আমরা আরো পেতে পারতাম, এটা আমাদের আফসোস আরো রয়ে যাবে অনেক বেশি। এইটাই আফসোস, আহ হ্যাঁ। এবং আমি রুনা ম্যাডামের যত সাক্ষাৎকার শুনেছি, উনি বোনকে খুব স্মরণ করেন এবং খুব ভালো বন্ধু ছিলেন তার। খুবই। তো তার আহ, যদি আপনি দিনালালা সম্পর্কে একটু বলতেন, এবং দুই বোনের সম্পর্ক নিয়ে এবং তাদের গান এ, যদি শুনে, যদি মনে পড়ে কোনো গানটা এখন, আহ, একটু শুনতে চাচ্ছি দুই বোনের, যেটা আমরা পাইনি, আমরা এই আফসোসটা আমার সবসময় লাগে। সেটাই। এই অ্যাকচুয়ালি তো মানে এটা মা আগেও ইন্টারভিউসে বলেছে যে অ্যাকচুয়ালি কিন্তু সিঙ্গার দিনান্টি হতে চেয়েছিলেন, এন্ড তারই গানের বেশি শখ ছিল, মায়ের শখ ছিল নাচের। তো দিন আন্টি যখন একটা ইভেন্টে পারফর্ম করার কথা ছিল, তো সে অসুস্থ হয়ে পড়েন, যে কারণে মা তাকে মানে জাস্ট রিপ্লেস করার জন্য সে ওই দিন গান গাইলো। খালা খালা অসুস্থ ছিল। তারপরে থেকে এই গান মানুষের শুনে খুব পছন্দ হলো, সবাই বলল যে বাচ্চা তো তোমার খুব ভালো গায়, ওকে দিয়ে গান করাও। তো দুজনের যে ট্যালেন্ট অবশ্যই আছে। আমরা আনফরচুনেটলি দিনান্টি খুবই অল্প বয়সে ওনাকেও আমরা হারিয়েছি, কিন্তু এই স্মৃতিগুলো চিরজীবন থাকবে। এদের যে ডুয়েট গানগুলো, আমি যেরকম দিনা আন্টির গলা কোনোদিন আমি শুনিনি, বিকজ সে তো আমার হওয়ার অনেক আগেই চলে গেছেন। তো এই এই যে মানে হাতে গোনা কয়েকটা তাদের পারফরমেন্স আছে, অ্যাটলিস্ট একটা ওয়ে আছে যে প্রিজার্ভ থাকলো, তার মেমোরিটা প্রিজার্ভ থাকলো। আর আমার কাছে মনে হয় যে দিন আন্টি বেঁচে থাকলে হয়তো বা আরো অনেক কিছু তার অবদান ছিল, অনেক কিছু কাজ করার ছিল। আম, কিন্তু এটা আল্লাহর মর্জি, এটা এটা ছিল না আমাদের আমাদের কপালে হয়তোবা। আম, গানের ব্যাপারে আমি গানগুলো শুনেছিও। অ্যান্ড আই আমার খুব ইচ্ছে যে এই গানগুলোকে যদি আরো একটু ভালো করে আমরা যদি প্রিজার্ভ করে রাখতে পারি, হয়তো বা এগুলাকে রিমাস্টার করার কোনো ওয়ে যদি থাকে, আমার অ্যাকচুয়ালি ইচ্ছা সেটাই আছে যে এই পুরোনো দিনের গানগুলোকে কোনোভাবে যদি আর্কাইভ করে রাখা যায়, আর ভালো কোয়ালিটিতে, যেটা আমরা শুনেও
মানে শুনতেও ভালো লাগবে যে এই প্রেজার্ভেশনের একটা ব্যাপার আছে। আর এখন তো ডিজিটাল যুগ, এখন অনেক কিছুই সম্ভব। তো এটা আমাদের ইউটিলাইজ করা উচিত এখন। এখন ধন্যবাদ। আমাকে গান গাইতে বললো না, বিকজ এখানেই আমি আটকে যাব। বাট না, খুবই সুন্দর গান। আরো থাকলে আরো ভালো হতো। থ্যাংক ইউ। এবার আমি আসি, আপনি তো একজন সিঙ্গার, এবং আপনি ম্যাডাম রুনালালাকে তো মেয়ে হিসেবে দেখেছেন সবসময়, কিন্তু হ্যাঁ। নিশ্চয়ই সিঙ্গার হিসেবেও একজন সহশিল্পী যার সাথে আপনি কাজ করেছেন, বা আপনি তার একজন, আমি বলতে পারি আপনি আমি আমরা সবাই তো তার ফ্যান, বাংলাদেশ বা উপমহাদেশের কেউ তার ফ্যান না, এটা আসলে ভাবাও ডেফিনেটলি। মুশকিল। তো হ্যাঁ। আমরা তাহলে আপনি যদি এখন একটু ম্যাডাম রুনালালাকে একটু সহশিল্পী হিসেবে এবং ফ্যান হিসেবে যদি একটু, বিশেষ করে আমার আপনার সাথে তো সুন্দর কাজের স্মৃতি রয়েছে শিল্পী হুম। ছবির, যদিও সেটা আপনার খুবই অল্প বয়স ছিল, আমি জানি না কতদূর অনেক মনে অল্প। আছে। হ্যাঁ। হ্যাঁ, তারপরে শুভেচ্ছার গানটি আমার মনে আছে, আমরা সবাই মিলে টিভির সামনে বসে দেখেছিলাম। এরপরে যে গানটা আমার নিজের খুব পছন্দ, সুন্দর ভিড় করে কৃষ্ণচূড়ায়, আপনি তার সাথে কাজ করার, সহশিল্পী হিসেবে কাজ করার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন, এটা আমরা অনেকেই জানি না। অভিজ্ঞতাটা অ্যাকচুয়ালি করার আগেই মনে হয় আমি বেশি টেনশন করে, বেশি ওভারথিঙ্ক করে নিজেকে এত স্ট্রেসে ফেলে দিয়েছিলাম যে একটা ভয় তো থাকাটা স্বাভাবিক। এখন মানে মজার জিনিস, এই মানুষটার সাথে আমার রোজ দেখা হচ্ছে, কথা হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু গান গাওয়ার সময় আমার মনে হচ্ছে যে জ্বর এসে গেল আগের থেকে চিন্তা করে যে কি মনে করবে, কি বলবে। একটা আই থিংক একটা অন্যরকম প্রেশার ছিল। আহ কিন্তু আমি বলবো এই প্রেশারটা মা কোনোদিন দেয়নি, হয়তো আমি নিজেই প্রেশারটা নিজের উপরে নিয়ে নিয়েছি যে কোনো কম্প্যারিজন যদি করা হয়, এটা তো হিউম্যান নেচার, এটা করা হবেই। আম, কিন্তু কাজ করার সময় যখন রেকর্ডিং এর টাইম আসলো, তখন শি ওয়াজ ভেরি মানে ইজি গোয়িং, আর খুবই প্রথমে আমি যখন বুথ থেকে দেখছিলাম আমার বুক ধড়ফড় করছিল। তো পরে মা বললো আমি কি তাহলে একটু সরে যাবো, আমি বলছি হ্যাঁ মনে হয় ভালো হয়েছে, একটু সরেই দাঁড়াও, তাহলে আমি একটু মানে না হলে চোখ বন্ধ করে একটু রিল্যাক্স করে তাহলে একটু গাই। আম, কিন্তু একবার যখন একটা ফ্লো চলে এসছে, তখন ভয়টা চলে গেছিল। অ্যান্ড শি ইজ ভেরি, সে খুব কি বলবো, পজিটিভ ফিডব্যাক দেয়। আর যেটা হচ্ছে একটা পজিটিভ ক্রিটিসিজম, যেটা আপনাকে হার্ট করার জন্য না, যে কোথায় আপনি ইমপ্রুভ করতে পারেন সেই ব্যাপারে সে খুবই প্রফেশনাল। সে মেয়ে হোক আর যেই মানুষই হোক, তার সামনে যে দাঁড়িয়ে গান করবে, তাকে সে তার প্রফেশনাল ওপিনিয়ন বাট খুব ভালোভাবে সুন্দরভাবে এটা আপনাকে বুঝাবে যে আচ্ছা এই জিনিসটা একটু এভাবে, এই জিনিসটা একটু ঠিক করো, এটা একটু এ করো। তো ওই ইন্টিমিডেশনটা অ্যাকচুয়ালি আমাদের নিজেদের মন থেকে বেশি আসে। আহ, কিন্তু সে আসলে ভয় পাওয়ার মানুষ না, বিকজ সে আপনাকে খুব ফেয়ার ভাবে বুঝিয়ে দিবে জিনিসটা, বিকজ এন্ড অফ দ্য ডে সে চায় যে গানটা ভালো হোক। একটা স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করে চলি গানে। তো এই লেভেলটা যে সে হাই এভাবে বজায় রেখেছে এত বছর, এই কারণেই প্রফেশনালিজমের জন্যই এটা এটা এভাবে চলে এসছে। তো আমি খুব এপ্রিসিয়েট করি জিনিসটা যে আমি যতটা টেন্স ছিলাম ততটা রিল্যাক্সডও হয়ে গেছিলাম। আর ওই সুন্দর ভিড় করে আমার মনেও আছে ভিডিওটা যখন আমরা শুট করি, আই থিংক 2-3টা লোকেশনে করেছিলাম। দিনের শেষে আমাদের মানে এত মানে হাসাহাসি, ঠাট্টা, এটা ওটা আমরা অনেক খুবই এনজয় করেছিলাম শুটটা। তো ভালোই মেমোরিজ আছে। বিহাইন্ড দ্য সিনস তো তখন ছিল না কনসেপ্টটা, কিন্তু থাকলে সবাই দেখতে পেত যে দিনটা আমাদের খুব ভালো কেটেছিল শুটিং এ। তো ইট ওয়াজ ওভারঅল, মায়ের সাথে যখনই কোনো গান করেছি এক্সপিরিয়েন্স হ্যাজ বিন এক্সট্রিমলি মানে একটা লার্নিং হয়েছে ডেফিনেটলি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখার আছে, কিন্তু অনেক এনজয়ও করেছি। একটা পার্সোনাল লেভেলেও অনেক আমরা নিজেরা একজন আরেকজনকে যে এইভাবে যে টাইমটা দিতে পেরেছি, এটাও আমাদের জন্য খুব খুব ভালো কেটেছে সময়টা। আমি আপনার সাথে একদম একমত যে এই ভয়টা আসলে আমাদের ভিতর থেকে আসে। উনি উনি একদমই সহজ, স্বাভাবিক, সাবলীল হ্যাঁ। থাকেন। আমার মনে আছে
2009 সালে আমি প্রথম তার সাথে দেখা করতে যাই, এবং আমি তখন মাত্র সেকেন্ড ইয়ারে মেবি। এবং এত ভয়ে ভয়ে আমি আমি মনে হচ্ছে যে আমি ওই পুরোটা সিঁড়িতে বা লিফটে আমি, আমার হাত পা কাঁপছিল। এবং তারপরে আমি বসলাম, ম্যাডাম 5-10 মিনিট পরে আসলেন। আপনাদের পুরোনো বাড়িটা যেটা ছিল, লম্বা হ্যাঁ, একটা লিভিং রুম ছিল। তো হ্যাঁ। ম্যাডাম কাচের দরজাটা খুলে ঢুকলেন এবং আমাকে দেখেই বললেন, তোমাকে ছবিতে তো আরো একটু বয়স বেশি মনে হয়, তুমি তো অনেক ছোট মানুষ। বলে উনি একটা এত সুন্দর হাসি দিলেন, আমার সমস্ত নার্ভাসনেস চলে গেল। হ্যাঁ। এবং আমার জন্য, আমি তো এত বড় স্টারকে কখনো দেখি নাই, এত বড় সেলিব্রিটি, যিনি আসলে বাংলাদেশের শোবিজের সবচেয়ে বড় স্টার, তার সাথে দেখা করা, আমার মতো একটা ছোট মানুষ যে একদম গ্রাম থেকে এসেছে, ঢাকাতেও নতুন, আমার জন্য এটা খুবই, আমি বলবো দুঃসাহসী কাজ ছিল। কিন্তু আমি যখন তারপরে তার সাথে আমার 1-1.5 ঘন্টা ম্যাডামের সাথে আমি কথা বললাম এবং গান নিয়ে আলাপ হলো, এই যে আমি তাকে ব্যক্তিগতভাবে চিনলাম, সেটা আমাকে এত মুগ্ধ করেছে। এবং আপনি বলছিলেন যে তার গানের প্রতিভার তো আসলে কারোর সাথে তুলনা নাই, সেটা তো আসলে আমরা সূত্র খুঁজলে কিছু পাবো না, সেটা এত ডিভাইন একটা ব্যাপার। কিন্তু এই যে ব্যক্তি হিসেবে রুনা লায়লা যে এত মহান হয়ে উঠলেন, সেটার পিছনে আপনি বলছিলেন যে পরিবারের অবদান, আহ সেটা অনেক বড়। এবং এখনো এয়ারপোর্টে আপনার সাথে দিন কথা হচ্ছিল যে অনেকে ম্যাডামকে বলেন যে এমদাদ সাহেবের মেয়ে, এবং উনি খুব প্রাউড ফিল এমদাদ করেন। স্যারের মেয়ে, এই জিনিসটা মা শুনে মানে এত প্রাউড ফিল করে, বিকজ এটা হয় যে সেলিব্রিটি হওয়া যায়, কিন্তু নিজের মধ্যে যে এই অনেস্টি আর আর যে ডাউন টু আর্থ থাকা যে জিনিসটা, এটা কিন্তু ফ্যামিলি সাপোর্ট খুব দরকার এখানে। কারণ খুব তাড়াতাড়ি কিন্তু আপনি এত নাম কামাচ্ছেন, এত টাকা আর্ন করছেন, এটা একটা ইয়াং বয়সে কিন্তু যে কেউই মানে এটার ইনফ্লুয়েন্সে খারাপের দিকে চলে যেতে পারে, বা একটু মাথা হয়তো বা একটু নষ্টই হয়ে গেল, একটু অ্যারোগেন্স চলে আসে, ইগোটা চলে আসে। তো এই জিনিসটাতে আ- আমার নানা নানির এগেন অনেক বড় হাত আছে, যে তুমি বাইরে রুনা লায়লা কিন্তু বাড়িতে আমাদের মেয়ে। এই 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 জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আমাদের মেয়ে। আমার আমার নানি আম্মা অনেক বড় হয়েও নানির বকা খেয়েছে। এটা যে তুমি ট্যালেন্টেড, তুমি সিঙ্গার, তুমি আর্টিস্ট, তোমাকে দুনিয়ার সবাই ভালোবাসে, এটা তুমি ভুলে যেও না। এটা যেন, এটাতে যেন তোমার মাথা এত বড় হয়ে যায় যে দরজা দিয়ে আর ফিট হয় না। তো এই জিনিসটা আমরাও সবাই কিন্তু বাড়িতে আমরা মানে খুবই সিম্পল ভাবে থাকি, মানে আমাদের কথাবার্তা, হাসি ঠাট্টা, সব এভরিথিং ইজ লাইক নর্মাল, মানে সবার বাড়িতে যেটা হয় আর কি। সো এমন না যে আমরা এটা নিয়ে মাকেও টিজ করি যে আই থিংক সবাই মনে করে যে তুমি একটা বড় সিংহাসনে ক্রাউন পরে বাড়িতে বসে থাকো সারাটা দিন, বা সুপারস্টার একটা ভাব। একেবারেই না, মা বাড়িতে খুব রিল্যাক্স ভাবে থাকে। ম্যাডাম রুনা লায়লা বাংলাদেশের নারীবাদেরও খুব বড় একজন আইকন। কারণ তিনি বাংলাদেশের শোবিজে একজন নারী কাজ করবেন তার নিজের মতো করে স্বাধীনতা নিয়ে, সেটা প্রতিষ্ঠিত করেছেন শুধু নিজের জন্য না, তার পরবর্তী সকল আর্টিস্টের জন্য, সকল নারী শিল্পীদের জন্য তিনি সংগ্রাম করেছেন। জি। এই ম্যাডাম একই সাথে যে সারা বিশ্ব এক্সপ্লোর করলেন বাংলাদেশের পতাকা হাতে, সাথে আপনিও ছিলেন, আমার মনে আছে একটা ছোট্ট হ্যাঁ। ক্লিপ, ইয়েস স্যার নো স্যার বলে একটা শো, মঈন জি। আখতার মইন এটা হোস্ট আক্তার ছিলেন। আঙ্কেল, জি। সেখানে আপনার কথা ম্যাডাম বলেন এবং আপনাকে একটু দেখাও যায়, অডিয়েন্সে বসে আছেন খুবই প্রাণবন্ত। এই যে আপনারা তিনজন, শ্রদ্ধেয় আমিনা লায়লা, ম্যাডাম রুনা লায়লা এবং আপনি, আপনারা যে তিনজন একসাথে সারা পৃথিবী ঘুরে বেরিয়েছেন বাংলাদেশের পতাকা হাতে। এই এক্সপিরিয়েন্সটা আসলে না মানে অল্প সময় বলে বোঝানোটা মানে একটু ডিফিকাল্ট। কিন্তু আমি এখন চিন্তা করি, আর একটু বড় হয়ে আমি চিন্তা করি যে আসলে আমরা তিন জেনারেশনের, আমরা তিনটা মেয়ে, এই যে আমরা একটা অচেনা দেশে ফার্স্ট টাইম যাচ্ছি, এখানে এখানে নানির বড় হাত আছে। আমার নানি খুবই একটা ফিয়ারলেস একটা মানুষ ছিলেন, কাউকে সে ভয় পেতেন না। মায়ের লাইফ ডেফিনেটলি ম্যানেজ করাতে অনেক হেল্প করতো। তো এই যে আমরা তিনজন এত দেশে ট্রাভেল করেছি, যে একটা নতুন জায়গায় যাচ্ছি, কাউকে চিনি না, ওখানে একটা ভয় থাকাটা স্বাভাবিক। কিন্তু আমি অ্যাটলিস্ট ছোট মানে বাচ্চা হিসাবে যখন ওদের সাথে গেছি, আমি কোনোদিন এই ফিলিংসটা তাদের কাছ থেকে পাইনি যে বাবা এখানে যাচ্ছি, কি হবে, কিভাবে ম্যানেজ হবে।
কিভাবে কিভাবে যেন তারা এত স্ট্রং ছিলেন দুজনেই, যে মানে হয়ে যেত, এত ইন্ডিপেন্ডেন্ট ছিলেন। আর এই এই জিনিসটাও আমার মধ্যেও রয়ে গেছে যে আমি তো নিজে ট্যাকল করার এমন কিছু নাই যে আমি ট্যাকল করতে পারবো না, কেন পারবো না? ওরা যদি করতে পারে, ওরা তো একটা অন্য জেনারেশনের মানুষ, তারা যদি করতে পারে তাহলে তো এটা অবশ্যই সম্ভব। কিন্তু হ্যাঁ, কিছুটা আমার মনে হয় যে, যেটা আমরা ইংলিশে বলি যে ইউ হ্যাভ টু স্ট্যান্ড ইয়োর গ্রাউন্ড। কেউ যদি কিছু আপনাকে বলে, আপনি সেটার সাথে একই মত না, আপনার এটা বলাটা খুব ইম্পর্টেন্ট যে না, এই জিনিসটাতে আমি এগ্রি করছি না। এটা আমার আমার কাজটা, আমার মা এখনো তার কনসার্টের ব্যাপারে, তার শো এর ব্যাপারে, ট্যুরের ব্যাপারে সি ইজ ভেরি স্ট্রিক্ট। এই জিনিসগুলো, এই আমার লিস্ট অফ জিনিস, এইটা এইভাবেই হতে হবে, বিকজ আমার শোতে এই এই এরকম প্রফেশনালিজমটা আমি আনতে চাই। নানিও ছিল খুবই পার্টিকুলার তার জিনিস নিয়ে। তো এই জিনিসটা আমরা তিন জেনারেশন, আমি চেষ্টা করছি যে আমাদের যে একটা ওয়ে আছে কাজ করার, এই জিনিসটাকে যেন কেউ কোনো সময় এটাকে চেঞ্জ করার চেষ্টা না করে। আমি অসম্ভব লাকি যে আমি এতটুক বয়সে আম, অনেক ট্রাভেল করতে পেরেছি, অনেক দেশ দেখতে পেরেছি, অনেক লোকজনের সাথে মিট করতে পেরেছি। এটার জন্য হয়তোবা এখন আমি ফিল করি যে আমি কোনো একটা সিচুয়েশনে ফার্স্ট টাইম কারোর সাথে আমার দেখা হলে বা সাক্ষাৎ হলে আমি মানে একটা কনফিডেন্স থাকে যে আমি কথা বলতে পারবো, নিজেকে প্রেজেন্ট করতে পারবো একটা একটা ওয়েতে। তো আমি ভেরি গ্রেটফুল। আর আরেকটা জিনিস যে ওদের সাথে অনেক ট্রাভেল করার জন্য হয়তো বা একটু স্কুল একটু মিস করতে হয়েছে, কিন্তু কোনো মাফ ছিল না। যে কাজটা তোমার মিস হলো একদিন দুই দিন, ওটা তোমাকে মেকআপ করতেই হবে। নানি এদিক থেকে লেখাপড়া, মায়ের ব্যাপারেও, মা যখন এই যে রেকর্ডিং করতো যাই করতো, শি ইজ লাইক লেখাপড়া তুমি ঠিক রাখতে হবে, মার্কস ঠিক রাখতে হবে। আমরা চাই তুমি গান করো, তোমার ট্যালেন্ট আছে, কিন্তু মার্ক যেন ঠিক থাকে। তো স্কুল কলেজ ইউনিভার্সিটি মানে মাসাল্লাহ মা লেখাপড়াতেও ভালো করেছে, গানেও ভালো করতে পেরেছে। কিন্তু নানির এখানে অনেক হাত আছে, অবশ্যই। আপনি হ্যাঁ, আসলে নিজে একজন এরকম বড় সেলিব্রিটির মেয়ে হিসেবে ছোট বয়সে আসলে আহ, আপনি কিভাবে মেনটেন করতেন? আই ফিল যে আহ, এটা মেনটেন করার কিছু না, কারণ মেনটেন করা বলাটা মানে যে আমি জোর করে জিনিসটা একটা একটা চেহারা আনলাম যে আমি এখন আমাকে এরকম ভদ্র সাজতে হবে, বাট সেটা সেটা না। আই ফিল যে সিনসিয়ারিটিটা নিজের মধ্যে থাকলে ওটাও সামনে চলে আসে। একটা জিনিস হ্যাঁ, আমি ছোটবেলায় ডেফিনেটলি ফেস করেছি যে অনেকে আমাকে, আমার সাথে পরিচয় হওয়ার আগেই একটা আইডিয়া ছিল তাদের মাথায় যে ও ও তো অমুকের মেয়ে, স্নব হবে, বা একটা ধারণা তারা অলরেডি ইয়ে করে রেখেছিল যে ও হয়তো বা এরকম হবে। এন্ড অনেকের কাছেই কথা বলার পরে তারা বলে যে না, তুমি তো আসলেই খুব ফ্রেন্ডলি, কথা বলা যাচ্ছে। তো আমি বললাম যে কেন যাবে না। আমার বাচ্চারা আমাকে টিজ করে, বলে তুমি তো নেপো বেবি, এখন তো নেপো বেবিটা খুব বলিউডের, তুমি তো নেপো বেবি, তোমার দুই দিক থেকে বাবা মা দুজনেই ইন্ডাস্ট্রিতে। তো ওরা আমাকে অনেক টিজ করে, কিন্তু কথা হচ্ছে যে আমি তো সেটার ক্রেডিট নিতে পারি না। তাদের অ্যাচিভমেন্টের বেসিসে আমি বলবো আমি অমুকের মেয়ে। আমি নিজে কি অ্যাচিভ করেছি যে আমি এত ইগো নিয়ে আমি অ্যাচিভ করে থাকলেও আমার ইগোর কেন থাকবে, তাই না? তো আই ফিল যে এটা হ্যাঁ, একটা ভুল ধারণা থাকে মানুষের যে ওর সাথে কথা বলা যাবে না, কিন্তু ডেফিনেটলি কথা বলবেন, বিকজ আই এম ভেরি সিম্পল পার্সন। যেটা দেখবেন, হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ গেট, লুকানোর কিছু নাই। আর কোনো এই মুখ ওই মুখ নাই, যেটা দেখবেন ওইটাই। আরেকটু এই যে পরম্পরার আলাপ যেহেতু আমরা করছি, গানের হুম। পরম্পরা নিয়েও একটু কথা বলি। যেটা বলছিলাম যে শ্রদ্ধা আমিনা লায়লা উনি গান করতেন, আঞ্জুম আনোয়ারা বেগম গান করতেন, জি। আমি জানি সুবীর সেন গান করতেন। এরপরে আপনার সন্তানেরাও গান করেন, জি। আপনিও গান করতেন। এবং আপনার ক্ষেত্রে ম্যাডাম রুনালাল একটা অনুরাগ বসুকে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আপনি অনেক ভালো গান শিখেছেন, ক্লাসিক্যাল শিখেছেন 4 বছর, কিন্তু গান করলেন না। আপনি নাকি বলতেন যে আমি যতই বড় শিল্পী হই, আমাকে সবাই রুনা লায়লার মেয়েই বলবে। তো এটা আমাদের একটা আফসোস, কারণ আমার মনে আছে আপনার হ্যাঁ। একটা অ্যালবাম আমি রাজশাহীতে থাকতে কালেক্ট করেছিলাম, প্রথম ভালোবাসা। এবং সেখানকার একটা গান আমার খুব প্রিয় ছিল।
আপনি যে গানটা কন্টিনিউ করলেন না, এটা নিয়ে কি ম্যাডামের কোনো আফসোস আছে, বা আপনার নিজের মধ্যে, আমাদের তো আছেই, আপনার নিজের কোনো রিগ্রেট কাজ করে? আম, আমি আমার লাইফ ওভাবে লিড করি যে লাইফে রিগ্রেট না রাখার চেষ্টা করি আর কি, অ্যাটলিস্ট। সো আমার মনে হয় যে যখন যেটা হয় ওটার পিছে একটা কারণ থাকে। তো মায়ের ব্যাপারে হ্যাঁ, এখন অনেক সময় হয় যে এই যে রিসেন্টলি যে আমি তার কম্পোজিশনের যে গানটা করলাম, তো ওইটা গাওয়ার পরে বলে, ইস, গানটা করলে না। করতেই পারতে। কিন্তু কোনোদিন ওরকম প্রেশারটা ছিল না। কম্প্যারিজন অবশ্যই হবে, এটা আমি সবসময় জানতাম। ছোট বয়সে হয়তো বা ওটাও কিছুটা মনের মধ্যে ছিল। তো আমার মনে আফসোস নাই, বিকজ এত এক্সপিরিয়েন্সেস পেয়েছি লাইফে মিউজিকের কারণে। সেটার জন্য আমার কোনো রিগ্রেট নাই, বিকজ মানে লাইফে আরো অনেক কিছু অ্যাচিভ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। গান আমার সবসময় খুব আমি খুবই গান ভালোবাসি। অ্যান্ড এটা সবসময় আমার লাইফে খুবই ইম্পর্ট্যান্ট একটা একটা পার্ট থাকবে। আর যদি নেক্সট জেনারেশন করতে চায়, মানে আমি আছি সাপোর্ট দেওয়ার জন্য। পার্সোনালি আই এম ভেরি হ্যাপি, আলহামদুলিল্লাহ। আমি যতটুকু একটু গান করতে পেরেছি আমার জন্য ওটা ইনাফ ছিল। আপনি জেনারেশনের কথা বলছিলেন, আমরা যদি রুনা ম্যাডামের এই যে 60 ইয়ার্স যে ক্যারিয়ার, এটার ব্যাপ্তিটা দেখি, সেখানে অনেক জেনারেশন তার গানে মুগ্ধ হয়েছেন। তার গান শুনে, তার গানকে নিয়ে আলাপ করা, তাকে নিয়ে কথা। আমার মনে আছে আমি ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরিতে যে ওই পুরোনো ফিল্মের ম্যাগাজিন গুলো দেখতাম, চিত্রালী, হুম। পূর্বানী, হ্যাঁ, হ্যাঁ। সেইখানে ওনার ছবি দিয়ে কাভার হচ্ছে, ক্যালেন্ডার হচ্ছে, এবং ঢাকা ইউনিভার্সিটি তখনকার স্টুডেন্টরা সেই বিভিন্ন গান সম্পর্কে নোট লিখে রাখছে সেই সব পত্রিকার গায়ে। এই যে আহ, ওই জেনারেশন 80-এর দশকে বা 70-এর দশকে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা তার গান শুনছে। আপনি রুনা ম্যাডামের গ্র্যান্ড কিডস দের কথা বললেন, এবং শুধু তাই না, এখনকার জেনারেশনও তার গান নতুন করে শুনছে। আমার মনে পড়লো হঠাৎ করে একদিন আমি ওনার একটা অ্যালবাম ছিল, আই লাভ টু সিং ফর ইউ, এবং ওই অ্যালবামের একটা গান আমি আমার একটা কাজিন, সে মাত্র 15-16 বছর বয়স, তাকে শোনালাম। সে বলছে এটা তো আমাদের যুগের গান মনে হচ্ছে। উনি তো আসলে সব জেনারেশনের জন্য কাজ করেছেন, গান গেয়েছেন। আমি বলবো যেমন শিল্পী একটা বায়োপিক, এটা আসলে সেমি বায়োপিক, একটু কমার্শিয়াল একটা মুভি। হ্যাঁ, চাচী নজরুল ইসলামরা যেমন তাদের জেনারেশন থেকে ম্যাডামকে ট্রিবিউট দিয়েছেন, আমাদের জেনারেশন থেকেও আসলে অনেক কিছু দাবার আছে ম্যাডামকে। আমি যেমন চেষ্টা করছি যে একটি ফিকশন লেখার, ছবিজ তো ম্যামের জন্য অনেক কিছু করেছে। আর একটু ব্রডার ইয়েতে দেখলে, যে বাংলাদেশের যদি কালচারাল কালেকটিভ এক্সপেরিয়েন্স এর কথা ভাবি, ক্রিটিক্যাল আলাপগুলো হওয়া খুব জরুরি। তো আমি আমি এই একটা ইচ্ছা পোষণ করে রাখলাম, এবং আপনার যদি কোনো হেল্প লাগে এই ব্যাপারে, আমি আপনাকে যখন তখন নক দিতে পারি। হোপ ইটস অল হ্যাঁ, রাইট। অফকোর্স, অফকোর্স, হ্যাঁ। এবং নাই। আপনি কি মনে করেন আসলে নতুন জেনারেশন কিভাবে রুনা ম্যাডামের মতো এত বড় কিংবদন্তিকে আসলে অ্যাপ্রিসিয়েট করতে পারে, ক্রিটিক্যালি অ্যাক্লেম করতে পারে, তাদের জায়গা থেকে ট্রিবিউট দেওয়া হোক, তাকে নিয়ে আলাপ হোক, চর্চা হোক, সেটা আসলে আমরা কিভাবে করতে পারি, আর কি উপায় হতে পারে? আই থিংক মাকে, মানে মায়ের যে পার্সোনালিটিটা, মাকে ট্রিবিউট দেওয়ার বেস্ট ওয়ে হচ্ছে ভালো গান করা, ভালো গান করা, গানের কোয়ালিটি ভালো রাখা, আর নিজের প্রফেশনালিজমটা সবসময় মেনটেন করা। বিকজ মায়ের কাছে, মানে উইদাউট আ ডাউট, অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে এখনকার জেনারেশনে। অনেক ট্যালেন্ট আছে, খুবই ভালো গান করছে। আর এখন একটা ভালো জিনিস যে ওরা রাইট জেনারেশনে বড় হচ্ছে, যেখানে গান বাজনা আরো এনকারেজ করা হচ্ছে ঘরে ঘরে, যে গান শিখো, গান করতে চাইলে করো। আরো এক্সপোজার আছে এখন রিয়েলিটি শো এর মাধ্যমেও, অ্যাটলিস্ট যারা পাবলিকলি গান গাইতে চায় তাদের জন্য একটা একটা ওয়ে আছে, একটা প্ল্যাটফর্ম আছে, যে আমার ট্যালেন্টটা যদি দুনিয়া দেখতে পারে। তো এই জিনিসগুলো এখন, টেকনোলজি আছে, সবই আছে, আমাদের মাধ্যম অনেক বেড়ে গেছে। সো মাকে ট্রিবিউট দেওয়ার, আই ফিল যে এটা একটা ওয়ে যে গানগুলো ইন্টেগ্রিটি যেটা, এটাকে মেনটেন করে রাখা। আর তোমার ট্যালেন্টটা নষ্ট করো না, আর ভালো গান করতে থাকো। কিন্তু এই গানের থ্রুতে যে পপুলারিটিটা পাবে, মাইন্ডসেটটা যেন চেঞ্জ হয় না, মেন্টালিটিটা যেন চেঞ্জ হয় না। ফার্স্ট দিনে তুমি যখন গান গাইতে এসছো স্টেজে, তখন যে প্যাশন আর আমরা যে বলি হাঙ্গারটা, যেটা
এইটা যদি এই এই জিনিসটা তোমার পুরা ক্যারিয়ারে যদি তুমি মেনটেন করতে পারো। মা কিন্তু এখনো কনসার্টের আগে কিন্তু নার্ভাস থাকে, বিশ্বাস করবে না। শি গেটস নার্ভাস। সে একটু কথা কম বলে বিকজ ভোকাল কর্ডে যেন রেস্ট পায়। মা ওরকম কিন্তু আই উড সে হয় না ওরকম টাইম মেনটেন করে কোনো প্র্যাকটিস করা যেটা, সেটা সে কিন্তু সারাদিনই একটা চর্চা চলছেই। এটাই একটা প্র্যাকটিস। এই যে বসে আমি এখন করব 1 ঘন্টা 2 ঘন্টা, সেটা করে না হয়তোবা, বাট দ্যাট ইজ হার টেকনিক। কিন্তু এই জিনিসগুলো সে এখনো আফটার 60 ইয়ার্স এখনো সে মেনটেন করে। এখনো শো এর আগে ভয় পায়, নার্ভাস থাকে, কিন্তু এটাও বলে যে নার্ভাস থাকাটা ভালো। দ্যাট মিনস যে ইউ কেয়ার, আপনি কেয়ার করেন যে আপনার পারফরমেন্সটা ভালো হবে কি খারাপ হবে না। এই জিনিসটা যখন আপনি ফিল করা বন্ধ করে দেন অ্যান্ড আপনি জাস্ট স্টেজে উঠলে গান গেয়ে চলে আসলেন, ভালো হলো খারাপ হলো ডাজন্ট ম্যাটার, স্টুডিওতে গান করলাম ভালো হলো খারাপ হলো ডাজন্ট ম্যাটার, ঠিক করে নেওয়া যাবে। তো ওই যদি হয় না একটা লাভ একটা প্যাশন যদি এটা সিনসিয়ারলি আসে না মন থেকে, উম, তখনই কিন্তু আপনার আপনার গানের কোয়ালিটি স্ট্যান্ডার্ড সবই আস্তে আস্তে করে নেমে আসবে, আর মানুষের আপনার প্রতি রেসপেক্টটাও অনেক কমে যাবে। 60 ইয়ার্স ধরে যে সে এই ভালোবাসা শ্রদ্ধাটা যে সে রেখেছে, মানুষ তাকে এখনো এত ভালোবাসে এত রেসপেক্ট করে, কিন্তু এই কারণে বিকজ তার যে রুটিন যে সিস্টেম সে ওটা কোনোদিন চেঞ্জ করেনি। আমি ফিল করি, আই মিন মানে অন্যদের ওপিনিয়ন ডিফারেন্ট হতে পারে, বাট আমার কাছে মনে হয় যে যারা সিনসিয়ারলি এই প্রফেশনে ঢুকতে চায় তারা তাদেরকে এটা সবসময় মেনটেন করে রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় ট্রিবিউট নতুন জেনারেশনের হয়ে। ম্যাডাম রুনা লায়লা আমার ব্যক্তিগত মতামত, বাংলাদেশের সবচেয়ে লিবারেল এবং উদার একজন সিঙ্গার। এবং একই সাথে উনি তো সব জেনারেশনের সাথে কাজও করেছেন, সেই হুম। মেহেদী হাসান থেকে শুরু করে হৃদয় খান, আমি এভাবে বলি, সবার সাথে হুম। উনি গান গেয়েছেন। তো এই রুনা লায়লার মতো ব্যক্তিত্ব খুবই রেয়ার, কিন্তু আমি বলবো যে অনুসরণীয়। আমরা অনেক কিছুই, অনেকেই তার মতো, আমি মনে করি যে আমার সিঙ্গার হতে হবে না, আমি রুনা লায়লার কাছ থেকে অনেক কিছু নিতে পারি, আমি হয়তো অন্য প্রফেশনের। ম্যাডামের কাছ থেকে আমরা আসলে গানের শিক্ষা তো আছে, তার বাইরে আহ, হুম। আর আর কি কি নিতে পারি আমাদের আই থিঙ্ক নতুন জেনারেশন। ওয়ার্ক এথিক যেটা ফর শিওর, ওয়ার্ক এথিকটা ডেফিনেটলি। তারপরে যে ওয়ার্ক আর ফ্যামিলি লাইফের যে ব্যালেন্সটা, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে কাজ কাজ কিন্তু ফ্যামিলির প্রতিও, ফ্যামিলিকেও টাইম দেওয়া খুব ইম্পর্টেন্ট। আমি তখন একমাত্র মেয়ে ছিলাম, ছোট ছিলাম অনেক। তো সে যখন ব্যস্ত থাকবে তখন ব্যস্ততা, কিন্তু যখন আমাকে টাইম দিবে তখন আমার টাইম, টাইম টাইম মেনটেন করাটা। মা অসম্ভব পাংচুয়াল মানুষ, আর সে হচ্ছে এরকম মানুষ যে কোনো ফ্লাইটের আগে সে পারলে রাতের ফ্লাইট হলে সকালে গিয়ে এয়ারপোর্টে ওয়েট করবে। বাট শি ইজ ভেরি পাংচুয়াল। সে এক্সপেক্ট করে সবাই টাইম মতো সবকিছু করে। ডিসিপ্লিন, আই থিঙ্ক এই যে হিউমিলিটিটা, এই যে ডাউন টু আর্থ হওয়াটা ডেফিনেটলি। বিকজ আপনি এভাবে দেখেন যে কেউ মায়ের খুব বড় ফ্যান, সে মায়ের কাছে গেল খুব এক্সাইটেড হয়ে যে ম্যাম একটা ছবি তুলতে চায় বা একটু হাই বলতে চায়। এখন এই মানুষটা যেই ফ্যানটা আপনার গান শুনছে, আপনার অ্যালবাম বা ক্যাসেট বা সিডি কিনছে, তার সাথে আপনি যদি খারাপ ব্যবহার করেন, তো এর চেয়ে মানে বড় কষ্ট দেওয়ার মতো জিনিস তো নেই। আপনার সে পুরা ইমেজটা নষ্ট হয়ে গেল, যে আমি যাকে এত ভালোবাসি এত শ্রদ্ধা করি সে আমার সাথে এরকম ব্যবহার করলো। তো মানুষের সাথে ব্যবহারটা ভেরি ইম্পর্টেন্ট। সে আর এটা হ্যাঁ, মায়ের কোনো সময় ঠিকই বলেছে যে কোনো সময় আমি এটা পাইনি যে ও তো জুনিয়র আর্টিস্ট বা ও তো অমুক বা হোয়াট এভার, সবার সাথে তার কথা বলার ওয়েটা একই, কেউ বড় কেউ ছোট সেটা না। রেসপেক্ট, রেসপেক্ট দেখানো, তার সিনিয়রদেরকে সে যে রেসপেক্টটা দেয় এখনো, ফেরদৌসী আন্টি যেরকম, হাদি আঙ্কেল যেরকম, তো তাদের প্রতি যে শ্রদ্ধাটা এখনো আছে। আহ, যখন আঞ্জুমানার আন্টি মানে আমার খালা যখন বেঁচে ছিলেন, মানে এই এই রেসপেক্টটাও সিনিয়রদের প্রতি রাখাটা, আপনি যত বড়ই আর্টিস্ট হন যাই হন এটাও মেনটেন করা খুবই জরুরি। তো এই জিনিসগুলো ডেফিনেটলি মায়ের কাছ থেকে অনেক কিছু শেখা আছে। অ্যান্ড সিম্পলিসিটি অলসো, যে একটা মানুষ একটা মানে
সিডনিতে অপরা হাউসে পারফর্ম করার পরেও বাড়িতে এসে ফ্যামিলির সাথে রিল্যাক্স করতে পারে, টাইম দিতে পারে, নর্মাল ভাবে হতে পারে। তো অনেক কিছু আছে শেখার, আরো অনেক কিছু আছে, আমি হয়তোবা অল্প সময় সবকিছু হয়তোবা মাথায় আসছে না, বাট অনেক কিছু আছে যেটা আমরা আমাদের যে কোনো ক্যারিয়ার, যে কোনো লাইফ লাইফ চয়েসে আমরা এটা ডেফিনেটলি ইউজ করতে পারি। আমার যেমন ছোট্ট একটা স্মৃতি আছে, আহ, হুম। অনেক ছোট ছোট স্মৃতি, বাট এগুলো আমার জন্য খুবই খুবই মূল্যবান স্মৃতি। আমার মনে আছে প্রথমবার যখন দেখা করতে যাই, তখন ছবি তুলতে হবে, তখন তো এই এই অ্যান্ড্রয়েড বা এই ফোনগুলো আসেনি। হ্যাঁ, ছোট হ্যাঁ। একটা স্যামসাং ফোন ছিল আমার। তো সেই ফোন দিয়ে ছবি তোলা হবে। ম্যাম এত সিনসিয়ার ছিলেন, ছবিটা যেন ভালো হয়, ঠিক জায়গায় দাঁড়াচ্ছে কিনা, আলো ঠিক আছে কিনা। আমার তখন মনে পড়লো যে ম্যাডাম যখন ভারতে গেলেন 70 দশকের শেষের দিকে, তখন ভারতের প্রধানমন্ত্রী ম্যাডামের সাথে স্বয়ং নিজের ইচ্ছায় ছবি তুলেছিলেন। সেই ব্যক্তি আমার মতো একজন ছোট মানুষ, অল্প বয়স, তাকে তিনি আগে থেকে অত চিনেনও না, তার প্রতি এত, তার সাথে ছবি তোলার জন্য যে এত এত সিনসিয়ারিটি, এত আগ্রহ, আন্তরিকতা দেখালেন, আমি মুগ্ধ হয়েছিলাম। আমি খুবই অ্যাগ্রি করি, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আসলে এন্ডোর্স করে। হ্যাঁ, আহ এবং কারণ কোনো আর্টিস্টের জন্য ফ্যান হচ্ছে সর্বশ্রেষ্ঠ হওয়া উচিত। বিকজ ফ্যান আপনার গান যদি না শোনে, আপনার ছবি যদি না দেখে, তাহলে তো আপনি এই সাকসেসটা কিভাবে অ্যাচিভ করলেন? ফ্যানদের সাপোর্টের থ্রুতেই তো আপনি এটা এই 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 লেভেল পর্যন্ত আসতে পারলেন। তো এইটা কিভাবে ওদেরকে মানুষ ভুলে যায়, তাই না? বা ওদের সাথে খারাপ ব্যবহার করে, তো তারা আপনাকে সিনসিয়ারলি জেনুইনলি ভালোবাসছে, রেসপেক্ট দিচ্ছে, আদর করছে। তো হ্যাঁ, ডেফিনেটলি। 17ই নভেম্বর ম্যাডামের জন্মদিন, আমাদের সবার জন্য একটি বিশেষ দিন, পৃথিবীর সব মিউজিক লাভারদের জন্য। এই দিনগুলো এখন আমরা যেটা সেলিব্রেটেড হয় আমরা দেখি, টিভি চ্যানেলে স্পেশাল অনুষ্ঠান যায়, রেডিওতে বা হচ্ছে স্পেশাল শো হচ্ছে, ওনার গান নিয়ে অন্যরা শো করছে, অনেক কিছুই আমরা দেখি। বাট একদম ঘরোয়া পরিবেশে ম্যাডাম জন্মদিনটা কিভাবে উদযাপন করেন, যখন শুধু আপনারা থাকেন, সেই উদযাপনটা কেমন হয়? আমাদের আমি আনফরচুনেটলি এখন মায়ের সাথে সব সময় বার্থডে করতে পারি না, কিন্তু আমাদের তো অ্যাজ ইউজুয়াল সব, মানে ভিডিও কল 12টা বাজার সাথে সাথেই সব কল, আমি মায়ের সাথে হ্যাপি বার্থডে বলতে বলতেই পিছনে আওয়াজ পাচ্ছি, টুং টাং ফোন বাজছে, মেসেজ আসছে। তো মায়ের সাথে আমরা নর্মালি আমাদের সিম্পল ভাবেই কাটে, কিন্তু কিছু কিছু আত্মীয় স্বজন, আমাদের ক্লোজ কিছু আত্মীয় স্বজন আছেন, মায়ের যে কাজিনরা আছে, তাদের ছেলে মেয়ে নাতি নাতনিরা বাড়িতে এসে খাওয়া দাওয়া হয়, একটু হাসি ঠাট্টা আড্ডা হয় আমাদের, কেক কাটা হয়। সিম্পল ভাবে আমরা করি, ওরকম বড় ল্যাভিশ কিছুই না, যেটাই করি আমরা খুব ঘরোয়া পরিবেশেই করা হয়। তো আনফরচুনেটলি হ্যাঁ, সবসময় মাকে পাই না জন্মদিনে। আশা করি সামনের বছরে হয়তো বা আমরা একসাথে হতে পারবো। তো এই বছর ফেস টাইমে হয়তো বা কেটে যাবে, কিন্তু আমি চেষ্টা করছি মায়ের জন্য একটা স্পেশাল একটা বার্থডে, একটা কিছু প্ল্যান আছে মায়ের জন্য, যেটা মা না সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবে, আই হোপ। আমরা অপেক্ষায় থাকলাম সারপ্রাইজের জন্য। আরেকটা ছোট, এটা কমপ্লিমেন্টারি কোয়েশ্চেন বলতে পারেন, যে রুনা লায়লা তো একজন মাও, এবং তার জন্য আপনার জন্মদিনটা সবচেয়ে ইম্পর্টেন্ট তার জীবনে। তো আপনার ইয়েস। জন্মদিন হ্যাঁ, তিনি কিভাবে উদযাপন করেন? আমার জন্মদিন তো মানে ছোটবেলায় তো মানে ঐতিহাসিক পার্টি হতো, বার্থডে পার্টি হতো, যেটা সব যে কোনো আহ, মানে ওরকম বয়সে এটা একটা ড্রিম, যেরকম স্পেশাল বার্থডে কেক, পার্টি। আমার মনে আছে আমার স্কুল ফ্রেন্ড, আমার সানবিমসের ফ্রেন্ডরা এখনো আমার ফ্রেন্ড, ওরা এখনো বলবে যে তোমার বাসায় পার্টির জন্য আমরা সারা বছর ওয়েট করতাম। বিকজ তখন খাওয়া দাওয়া, কেক, ডেকোরেশন, এটা সেটা প্রতি বছর একটা ডিফারেন্ট সারপ্রাইজ থাকতো। একটা বড় ইয়ে ছিল যে জুয়েলাই চাঙ্কল এক বছর এসেছিলেন, এটা 80s এর কথা। ওইটার একটা ভিডিও করাও আছে, ক্যাসেট আমাদের কাছে। তো উনি ভেরি কাইন্ডলি এসেছিলেন, এসে আমাদেরকে অনেক ম্যাজিক দেখালেন। আম, অনেক মজার। আমি তো পরে লন্ডনে চলে এসেছিলাম স্কুলের জন্য, কিন্তু এরপরেও মা প্রতি বছর, আই থিংক আমার পুরা লাইফে মেবি
তিনটা বার্থডে আমরা একসাথে করতে পারি, তিনটা চারটা আই বলছে, মানে হাতে গোনা। একসাথে করতে পারি নাই, টাইম টেবিলের কারণে, কোনো স্কেজুলের কারণে করতে পারি নাই, বা অসুস্থতার কারণে। করোনার জন্য তো, কোভিডের জন্য লকডাউন ছিল 3-4 বছর একটু। তারপরেও এর মধ্যেও মা যেখানেই হোক কাজ, ওই টাইমে ইটস লাইক আমার এখন শো আছে কিন্তু আমি করলাম না শো, তোমার সাথে এসে বার্থডে করব। আর বার্থডে আমাদের কি, তো একটু ডিনার খেতে গেলাম, বা বাসায় আমরা নিজেরা নিজেরাই সেলিব্রেট করলাম, কিন্তু একসাথে থাকাটা আর কি। তো মায়ের জন্য বার্থডে খুবই ইম্পর্টেন্ট আমাদের ফ্যামিলিতে। আমরা বার্থডে, আহ বার্থডে, যার বার্থডে ওই দিনটা তার জন্য খুব স্পেশাল করার চেষ্টা করি। একদম আমরা শেষ প্রশ্নে চলে এসেছি। আমি Sure. আবার সেই সুন্দর গানটিতে ফেরত যেয়ে আলাপটা শেষ করতে চাই। সুন্দর ভিড় করে হ্যাঁ, কৃষ্ণচূড়ায়, সুন্দর ভিড় করে শিশুর মুখে, সুন্দর ভিড় করে ফুলের বুকে, স্বপ্ন ছুঁয়ে থাক আগামীতে আমাদের ছোট্ট আমাদের পৃথিবীতে। আমার পৃথিবীতে। কাছে মনে হয় যে অসাধারণ একটি আহ কবির বকুল লিখেছিলেন সম্ভবত জি, জি, লিরিক্স। জি। আমার খুব পছন্দের কথাগুলো, এবং সারা পৃথিবীর জন্য একটা শান্তির বার্তা। যুদ্ধ কখনো শান্তি আনে না, সভ্য মানুষকে এ কথা জানে না। আহ, আপনি আসলে কি বলবেন যে এই যে আমাদের যে এই অস্থির সময়, এবং আমাদের যে ব্যক্তিগত এবং রাজনৈতিক সমস্ত কিছু মিলিয়ে যে আমরা অস্থিরতার মধ্যে দিয়ে যাই, সেখানে তো গান আমাদেরকে অনেক 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 হেল্প করে নিজেদেরকে ভালো রাখতে, সুস্থ রাখতে, মন ভালো রাখতে। এবং আমি বলবো যে আমার তো সর্বক্ষণের সঙ্গী রুনা ম্যাডামের গান, এবং বাঙালির অনেক, বাংলাদেশের বা উপমহাদেশের অন্যান্য ভাষার মানুষেরও রুনা ম্যাডামের গান দিয়ে অনেক অনেক তাদের ব্যক্তিগত স্মৃতি অনুভূতি রয়েছে। আমার যেমন আহ একটা ঘটনা আমি পড়েছিলাম চিত্রালীতে, যে ম্যাডামের একটা গান ছিল, মা গো তোর কান্না আমি সইতে পারি না। সেই গানটা একজন ইন্টারভিউ দিতে যাচ্ছিলেন, ইউনিভার্সিটি পাশ করা ছেলে, তার চাকরির ইন্টারভিউ, খুব গুরুত্বপূর্ণ। তার কোনো একটা কারণে মায়ের সাথে অনেক দিন দেখা সাক্ষাৎ হতো না। আম, এবং উনি যখন যাচ্ছিলেন, রেডিওতে, একটা চায়ের দোকানে রেডিওতে গানটা বাজছিল। উনি গানটা শুনে চাকরি করতে না যেয়ে, চাকরি ইন্টারভিউ দিতে না যেয়ে মায়ের সাথে দেখা করতে গিয়েছিলেন, এবং ওয়াও। তিনি সেই অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। তো রুনা ম্যাডাম তো আমাদের জীবনের ব্যক্তিগত, আহ তারপরে সামষ্টিক সমস্ত জায়গায় ম্যাডামের উপস্থিতি আছেন। আমরা চেষ্টা করব ম্যাডামকে আমাদের মতো করে অ্যাপ্রিসিয়েট করতে, স্মরণ করতে। এবং তার যে এত 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 কাজ, আমি যখন তার গান এখন কালেক্ট করা শুরু করলাম, তো আমি কিন্তু 2006 সাল থেকে তার ক্যাসেট, অ্যালবাম এগুলো কালেক্ট করি, কিন্তু এখনো প্রতিদিন নতুন নতুন গান পাই যেগুলো আমি কখনো শুনি নাই। তো হ্যাঁ, এই যে ইভেন মাও অফুরন্ত, মাও সারপ্রাইজড হয় যখন কিছু ক্লিপস দেখে বলে, আমি এই গানটা কবে করেছিলাম, ও কোথা থেকে খুঁজে বার করে। তো এটা এটা তোমাকেও অনেক বড় থ্যাঙ্কস কিন্তু, যে এই যে তুমি টাইম নিয়ে যে সব এগুলো আস্তে আস্তে করে জোগাড় করে কোথা কোথা থেকে তুমি সোর্স করছো। তো এটাও তোমার সর্ট অফ অ্যাপ্রিসিয়েশন, আর তুমি যে ডিভোশনটা দেখাও মায়ের প্রতি, এটা এটা আমরা দুজনেই খুব এপ্রিসিয়েটও করি। সো থ্যাংক ইউ। মাই প্লেজার। এবং আমি, আর সবচেয়ে বড় কথা, আমি এত এনজয় করি, আমার ভালো লাগে এগুলো কালেক্ট করতে, শুনতে। হুম। সময়ের জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আমার মনে হয় আমরা হয়তো বা সারাদিনই কথা বলতে পারতাম অনেক বিষয় নিয়ে। হোপফুলি ফিউচারে আরো আরো এরকম বলতে পারবো। সো থ্যাংক ইউ।